শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে নির্মল ঘোষ প্রসঙ্গেও বলছিলেন যে আগের সরকার তো প্রোটেকশন দিয়েছে, অনেক আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল। রাজ্য পুলিশের কাজ করেছে, পুলিশকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কাজ করেছে পুলিশ। নির্মল ঘোষকে ভিন রাজ্য থেকে তুলে আনা হয়েছে, এদিকে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন কি হয়েছিল? এত তাড়া কিসের ছিল? কি লুকোতে চাইছিল এরা? দেহ সৎকার করতে হবে তাড়াহুড়ো করে, দুজনের নাম্বার টপকে গিয়ে যত দ্রুত সম্ভব অভয়ার সৎকার করতে হবে কেন? জানতে চাইছেন তদন্তকারীরা যে এই নির্দেশ, ইনস্ট্রাকশন এদের দুজনের কাছে কি উপর থেকে অন্য কারোর কাছ থেকে এসেছিল? তাহলে কারা নির্দেশ দিয়েছিল? আর এরাই কার্যকারণ সব কিছু জেনে শুনে বা না জেনে এত তাড়াহুড়ো করলো কেন? অনুপ আছে আমার সঙ্গে সরাসরি কথা বলবো, রৌনক আছে সরাসরি। রৌনক, এই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করলে হয়তো বেরিয়ে আসবে যে ইনস্ট্রাকশন কোথা থেকে এসেছিল, এত তাড়া কেন ছিল সেদিন অভয়ার সৎকারে। একেবারে এই নির্মল ঘোষ এবং সোমনাথ দে এদের যেমন স্ক্যানারে রয়েছে, সেরকমভাবে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি এদের দুজনকে মুখোমুখি জেরা করলে এই বিষয়টা স্পষ্ট হবে যে তাদের কাছে অন্য কোনো বড় মাথার নির্দেশ ছিল কিনা যে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করতে হবে। কেন? যাতে কোনোভাবেই দ্বিতীয়বার ময়না তদন্ত না করা যায়। এটাই কি তাদের ইন্টেনশন ছিল? এই কারণেই কিন্তু তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। কারণ তোমায় জানিয়ে রাখবো, শ্মশানে সৎকার করার সময় যে নথি যেখানে পরিবারের সই করতে হয়, সেই নথিতে সই করেছিল এই সঞ্জীব মুখার্জি। কার নির্দেশে তিনি সেই নথিতে সই করলেন এবং এটা কি শুধু নির্মল ঘোষ বলেছিলেন নাকি এর পেছনে অন্য কোনো বড় মাথা ছিল? প্রথম দিন থেকেই অভয়ার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে সৎকারের প্রক্রিয়া নিয়ে যেভাবে তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার করে দেওয়া হয়েছে, একদম স্পেসিফিকভাবে তারা শিয়ালদা আদালতেও এই নিয়ে আগে মামলা করেছিলেন যে এই নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে তারা এবং তাদের দলবল কার্যত তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার করে দেয়। ক্রিমিনেশনের চার্জটাও নেওয়া হয়নি এবং শুধু তাই নয়, আগে দুটো দেহ থাকা সত্ত্বেও তাকে টপকে অভয়ার দেহকে আগে সৎকার করে দেওয়া হয়। কেন এত তড়িঘড়ি করতে হয়েছিল? তাহলে কি তারা বুঝতে পেরেছিলেন যে এই দেহর দ্বিতীয়বার হলেও ময়নাতদন্ত হতে পারে তদন্তের স্বার্থে? সেই কারণেই ওপরে কোনো বড় মাথা থেকে নির্দেশ এসেছিল যে অভয়ার দেহ আগে সৎকার করতে হবে। এই বিষয়ে জানতেই কিন্তু ইতিমধ্যে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি দুজনকে মুখোমুখি জেরা করতে চলেছে। সেদিনের সেই ঘটনার কথা বলতে গিয়ে অভয়ার মা, যিনি এখন বিধায়ক, তিনি আমাদের স্টুডিও বসে বলছিলেন যে সব কাজ দ্রুত হয়ে যাওয়ার পরে বিধায়ক পিঠ চাপড়ে ওয়েল ডান বলেছিলেন। কি বলেছিলেন সেদিন অভয়ার মা আমাদের স্টুডিওয়ে বসে? সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন যে মেয়ের শেষ যে পরলৌকিক ক্রিয়া, যে আচার, সেগুলো পর্যন্ত করার সুযোগ তারা পাননি। কোনো মতে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে, দেহ নিয়ে গিয়ে দ্রুত সৎকার করা হয়েছিল। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। সঞ্জীব মুখোপাধ্যায়, ওদিকে নির্মল ঘোষ। এই সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম যখন উঠে আসছে বারবার করে, সঞ্জীব মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। নিউজ 18 বাংলার এডিটর আউটপুট অনির্বাণ সিনহা ফোনে যখন তাকে জিজ্ঞাসা করেন সেদিন কি হয়েছিল বলুন, সেদিন আপনি ছিলেন, আপনি তো দেখেছিলেন। একের পর এক প্রশ্ন কিভাবে এড়িয়ে গিয়েছিলেন সেদিন, শুনুন। সঞ্জীববাবু, এই যে অভয়ের বাবা অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে যে আপনি সই করেন শ্মশানের যে শেষ কাগজপত্র দাহ করবার আগে, যে কাগজপত্রে পরিবারের কারো সই ছাড়া দাহ করতে দেওয়া হয় না, সেই কাগজে আপনি সই করেন। এটা কি সত্যি? এই অভিযোগ কি সত্যি? সই তো আমার আছে, একদম স্পষ্ট পুরো নাম দিয়ে লিখে করেছি, মানে শর্ট সিগনেচার করেও নিইনি। নিচে আমার ফোন নাম্বার, টেলিফোন নাম্বারটাও দিয়ে রাখা আছে। আমি একদম পাশের বাড়ি, ওনাদের সাথে দীর্ঘদিনে 30 বছরের সম্পর্ক। ওনার মেয়ে, আমার মেয়ে একসাথেই বড়, সমবয়সী। ওনারা ডেকেছিলেন, আমি গেছি। আমার তরফ থেকে যে যে কাজগুলো করানো হয়েছিল আমি করেছি। সেগুলোর মধ্যে যদি কোনো ফাউল থাকে বা কোনো রকম কিছু হয়, তদন্তকারী সংস্থাটা দেখে নেবেন, তাতে করে যেটা দেবেন, যেটা বলবেন সেটা নিজের বাবা বা মা যেখানে উপস্থিত রয়েছেন,
সেখানে আপনি হঠাৎ সই করতে গেলেন কেন? আপনি আপনি এরকম পরোপকার প্রায়ই করে থাকেন। আর আমার অঞ্চলের লোকেরা, পানিহাটির লোকেরা জানেন যে এরকম কোভিডের সময় থেকে, তারও আগের থেকে মানে বা আপনি তারও এরকম পরে বিভিন্ন এরকম লোকের এগুলোতে ডেড বডির জন্য হয়েছে। সই করেছেন তাদের পরিবার ছাড়া, মানে আপনি এর আগে এরকম আরো মরা পুড়িয়েছেন সই করি। হ্যাঁ হ্যাঁ, কারণ কেন করছেন এগুলো? কোভিডের এটা তো সময় বেআইনি। এটা হচ্ছে ঘাট সার্টিফিকেট, আর ওইখানে লেখা দেখুন, লেখা আছে সংবাদদাতা। ওখানে কোথাও লেখা নেই, লেখা থাকে না যে পরিবারের কেউ বা নিকটাত্মীয় কেউ। অভয়ার পরিবার আপনাকে বলেছিল দায়িত্ব নিতে? অবশ্যই না বললে তো কি করে হয়? অভয়ার বাবা যে বলছেন যে আপনারা দেহটা কার্যত ছিনতাই করেছেন এবং তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছেন। আমি মিডিয়াতে এর থেকে বেশি বলতে পারবো না, আমি তদন্ত সংস্থাকেই বলবো। স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের কি ভূমিকা ছিল সেদিনকে, আপনি কি দেখেছেন? আমি বলতে পারবো না, আমার প্রশ্নটা আপনি আমাকে করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি নির্মল ঘোষকে সেদিনকে দেখেননি ওখানে তদারকি করতে, দ্বিতীয়বার ময়না তদন্ত আটকাতে, যেগুলো বলছেন অভয়ার বাবা, সেগুলো কি ঘটেছিল ওখানে আপনার সামনে? আমি ওখানে কয়েক হাজার লোক ছিলেন, দেখেছি। অনেককে চিনি, অনেককে চিনি না, পুলিশে ছিলেন, সবাই ছিলেন। তো দেখবো না কেন? আমি ওনাদের সাথেই ছিলাম, ওনাদের সাথেই এসেছি। আর আমি কিন্তু আলাদা করে নির্মল বাবুর সাথে বা অন্য কারোর সাথে ছিলাম নয়। অভয়ের বাবা যে চিঠি লিখেছেন, যে অভিযোগ করেছেন থানায়, সেখানে বলছেন যে একজনকে চেনেনি না যিনি সেদিন ঘাট সার্টিফিকেটে সই করেছেন। তিনি হলেন এই সঞ্জীব মুখোপাধ্যায়। এখন বলছেন তিনি পাশের বাড়িতে থাকেন, দীর্ঘ 30 বছরের চেনা জানা তার। যাই হোক, এই কথাগুলো পুলিশ যখন জানতে চাইবে, পুলিশকে নিশ্চয়ই তিনি বলবেন বা বলতে বাধ্য থাকবেন। সেদিন কি হয়েছিল, কারা কারা সেদিন ছিল জানতে আমরা সেদিনের ঘটনার সাক্ষী এমন একজনের সঙ্গে কথা বলেছিলাম, পানিহাটি শ্মশানের ম্যানেজার। শুনুন কি বলছেন। ওই তিলোত্তমার মৃতদেহ যখন দাহ করা হয়, সেটা কি দুটো বডির মানে ছেড়ে দিয়ে মানে রেখে দাহ করা হয়েছিল? হ্যাঁ, কেন? তো ভিড় ভাট্টা ছিল, তো সেই জন্য ভিআইপি ছিল। ভিআইপি তো একটা আলাদাই ফেসিলিটি পায়। এমএলএ স্যার ছিলেন, কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, দাহ করার যে ফিস, সেই ফিস কি না দেওয়া হয়েছিল? না না, ওটা তো ফ্রি করা হয়েছিল। কে করেছিল ফ্রি? কাউন্সিলর কাউন্সিলরের নাম কি? সোমনাথ দে। উনি তো চেয়ারম্যান। এখন চেয়ারম্যান হয়েছিলেন, তখন কাউন্সিলর ছিলেন। দাহ করার যে কাগজ, হুম। সেখানে নাকি তিলোত্তমার বাবা মার সই ছিল না? না, সে তো সই ছিল না, তো হ্যাঁ, সই ছিল না। সঞ্জীব মুখার্জি সই করেছিল, ওনারা কাগজ নিয়ে এসেছিল। সোমনাথ দে, সঞ্জীব মুখার্জিরাই কাগজ এনেছিল। তো মা বাবারা কাগজ এখানে আমার কাছে এখানে পৌঁছায়নি, ওনারা বডির কাছেই ছিলেন। তাই এনারাই কাগজপত্র পেপার ওয়ার্ক করছিলেন, তেনারাই সই সাবত করেছিলেন। আর মা বাবা বডির কাছে ছিলেন। থানায় নির্মল ঘোষ আর সঞ্জীব মুখোপাধ্যায় থানায় গিয়েছেন অভয়ার বাবা। অভিযোগ করেছিলেন সেদিন সৎকারের সময় তাড়াহুড়ো করা হয়েছিল, এত তাড়াহুড়ো যেন মনে হচ্ছিল কোনো কিছু লুকোনোর চেষ্টা চলছে। এই যখন ভিতরে নির্মল ঘোষ, থানার ভিতরে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, তখন থানার বাইরের ছবিটা একবার দেখুন। সেলিব্রেশন চলছে সেখানে। আসলে এলাকার মানুষের দীর্ঘদিন ধরে ভুরি ভুরি অভিযোগ ছিল নির্মল ঘোষ এই সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এলাকার মানুষ অনেকেই বলা বলি করতেন যে এরা দুজন সেদিন তাড়াহুড়ো করে অভয়ার দেহ সৎকারের ব্যবস্থা করেছিলেন। আজ যখন তারা থানায় একজনকে নিয়ে আসা হলো ওড়িশা থেকে, আবার তখন বাইরে শ্বাস। তিনজন
মূলত 3 জনের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ ছিল। একজন নির্মল ঘোষ, আর একজন সঞ্জীব মুখোপাধ্যায়, আরও একজন যিনি বাইরে সোমনাথ দে, একজন পুলিশের জালে, আর একজনকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মোটামুটি বেপাত্তা বলা যেতে পারে। পানিহাটির প্রাক্তন পুরপ্রধান, তৃণমূলের পুরপ্রধান সোমনাথ দে, যাকে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে প্রতিবেশীরা আর কেউ দেখেননি এলাকায়। পানিহাটির একটি আবাসনে 202 নম্বর ফ্ল্যাটে থাকতেন সোমনাথ। সেই আবাসনে, সেই ফ্ল্যাটে 4 তারিখ থেকেই, মানে ভোট যেদিন কাউন্টিং যেদিন হয়েছে সেদিন বিকেলের পর থেকেই সে ঘরে তালা। উনি একাই থাকতেন, আর ওনার বউ মেয়ে তো ব্যাঙ্গালোরেও। তা তো অনেকদিন হয়ে গেল, ওই যখন গন্ডগোল হচ্ছে, বিজেপি জিতল, উনি গেছেন। খর্দার পুলিশ ডিপার্টমেন্টের থেকে এসেছিল। কোনো খোঁজ পাইনি? না, ওরা বললো, আমি বললাম ভাই আমি জানি না, উনি কখন বেরিয়ে গেছে তাও আমি জানি না। অভয়ার মৃত্যুর পর দেহ তড়িঘড়ি সৎকার করা এবং পরবর্তী তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যে নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা রয়েছি পানিহাটি একটি আবাসনে 202 নম্বর ফ্ল্যাট। এখানেই এই সোমনাথ দে থাকতেন, কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছেন গত 1 মাস ধরে তার কোনো দেখা নেই। দেখানোর চেষ্টা করব, এই যে ফ্ল্যাট তার বাইরে তালা ঝুলছে, সোমনাথ দে নেই, এবং তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এই পানিহাটি পৌরসভার। তা সেই মর্মেই কিন্তু ইতিমধ্যে সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তার বাড়ির সামনে নোটিশ টাঙানো হয়েছে। সেখানে কি উল্লেখ রয়েছে? পিএফ এর অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাফিলতির অভিযোগ রয়েছে তিনি চেয়ারম্যান পদে থাকাকালীন। এবং 23শে জুলাই 2026 এই সময় কিন্তু এই নোটিশটা লাগানো হয়েছিল। কোনো রকম ভাবেই তিনি দেখা করেননি, তার সদুত্তর এই সোমনাথ দে দেয়নি। ক্যামেরায় দীপকের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা। এই যে তড়িঘড়ি করে এত তাড়াহুড়ো করে সৎকার করে দেওয়া হলো, কেন করা হলো? আমরা উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম। আমরা হিসেব করে দেখছিলাম যে এতে আসলে লাভ কিসে, কাদের? আসলে লাভের থেকেও বড় ক্ষতি, তদন্তের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয়বার যদি পোস্টমর্টেম না করতে দেওয়া হয়, তদন্তে অনেক কিছু হারিয়ে যাবে, অনেক লুপহোলস থেকে যাবে। কোন কোন জায়গায় লুপহোলস থেকে যাবে? কেন এত তড়িঘড়ি করে দ্রুত দুজনকে টপকে, তারপরে মানে দুটো দেহ টপকে তাড়াহুড়ো করে সৎকার করানোর ব্যবস্থা? আমরা উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম। প্রদীপ আমার সহকর্মী বেশ কিছু তথ্য বার করেছে, বেশ কিছু লজিক। শুনুন। সুপ্রিম কোর্টের নিয়ম আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, কোনো ধর্ষণের মতো অপরাধ ঘটলে সেখানে নির্যাতিতার বয়ানই হচ্ছে প্রাথমিক প্রমাণ, সেটা ধরেই পুলিশকে এগোতে হয়। যেখানে অভয়া মারা গেছেন বা যেখানে নির্যাতিতা মারা যান, সেখানে তার দেহটা হয়ে যায় প্রমাণ। এবার সেই দেহটা, এই অভয়ার মতো নারকীয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেহটা ছিল সবচেয়ে বড় প্রমাণ। 24 ঘন্টা, অপরাধ ঘটার 24 ঘন্টা কাটার আগেই সে দেহটা দাহ হয়ে গেল। আমরা বলতে পারি প্রমাণ মুছে দেওয়া হলো কিনা সেটা এখন তদন্ত সাপেক্ষ, এটা নির্মল ঘোষকে জেরা করে তদন্তকারীরা জানতে পারবেন, কিন্তু প্রমাণটা মুছে গেল। তাহলে কি রয়ে গেল? অভয়ার দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেটা রয়ে গেল। তারপর এজেন্সির হাত বদল হয়েছে, কলকাতা পুলিশ থেকে সিবিআই এর কাছে গেছে মামলা, কিন্তু সিবিআই নতুন করে নমুনা সংগ্রহ করতে পারেনি। এই যে তড়িঘড়ি একটা ময়নাতদন্ত করা হচ্ছে, এই ময়নাতদন্ত কতটা নিখুঁত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্ন থেকে যায় তাতে। এবং ময়নাতদন্তের ভূমিকা একটা ক্রিমিনাল ট্রায়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ময়নাতদন্ততেই বোঝা যায় কজ অফ ডেথ। আততায়ীকেও প্রকৃতভাবে চিহ্নিতকরণের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে ময়নাতদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা এক্ষেত্রে একটা অভিযোগ ছিল বলে আমরা শুনেছি যে ময়নাতদন্ত সঠিক হয়নি বা ময়নাতদন্ত অত্যন্ত তড়িঘড়ি হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ পাওয়ার আগেই দেহ দাহ হয়ে যায়। ময়নাতদন্ত যদি প্রকৃত না হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে একটা সন্দেহ থেকে যায়।
এরকম একটা জঘন্যতম অপরাধ, যার একটা স্পর্শকাতর বিষয় আছে, সেখানে দেহটা তড়িঘড়ি দাহ করা হলো কেন, সে নিয়ে আন্দোলনরত ডাক্তাররা প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলেন। এবার সিবিআই যে তদন্ত করেছে তাতে সিবিআই নতুন কিছু এভিডেন্স জোগাড় করতে পারেনি, অন্তত ভিসেরা এবং অন্যান্য এভিডেন্স যেগুলো থাকে সেগুলো জোগাড় করতে পারেনি। যা কলকাতা পুলিশের তদন্তকারী দল প্রাথমিকভাবে জোগাড় করেছিল তার ওপরেই তদন্ত করতে হয়েছে। কলকাতা পুলিশ যাকে চিনিয়ে দিয়েছিল অপরাধী হিসেবে, সেই সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অপরাধীকে পায়নি, কারণ অন্য কোনো এভিডেন্সও সিবিআই পায়নি। আর নির্মল ঘোষকে তদন্তকারীরা জিজ্ঞেস করতে পারেন তার এত তাড়া কিসের ছিল, তাকে কেন এত তড়িঘড়ি এত জোর করে অভয়ার দেহটাকে পুড়িয়ে দিতে হলো, বা বলা যায় এভিডেন্সগুলো এইভাবে নষ্ট হয়ে গেল। এভিডেন্সগুলো দ্বিতীয়বার খুঁজে দেখার, দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আর সুযোগ রইল না। যদি কেউ প্রমাণ লোপাট করে, সেখানে আমাদের বিএনএস এর স্পেসিফিক সেকশন 238 সাবসেকশন রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডিস্ট্রাকশন বা এগুলো করলে আমাদের কেস হবে, এবং ওনাদের এভিডেন্স যদি আদারওয়াইজ অন্য রেলিভেন্ট এভিডেন্স বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা অন্য পার্টের এভিডেন্স স্ট্রং থাকে, তাহলে ডিস্ট্রয় করে দিলেই যে কিছু থাকবে না এটা নয়, এভিডেন্স অনেক রকম ভাবে আসতে পারে। ভিসেরা সংগ্রহ যেটা দেহ থেকে করা হয়েছিল সেটার ক্ষেত্রে কিছু ফাঁক ছিল, কারণ ক্রাইম সিনে প্রচুর মানুষকে দেখা গিয়েছিল, যাই নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে সংবাদ মাধ্যমের একটা তর্ক বিতর্কর পরিস্থিতি হয়েছিল। কিন্তু যে ঘরে অপরাধটা ঘটেছিল নমুনা সংগ্রহের সময় সে ঘরে প্রচুর মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, একেবারে ভিড় গিজগিজ করছিল। তাই বহুভাবে প্রমাণ নষ্টের অভিযোগ এখানে আশঙ্কা অন্তত তোলা যেতে পারে। অভিযোগ যদি তোলা নাও যায় এবং প্রমাণ যদি দ্বিতীয়বার সংগ্রহের অবকাশ না থাকে, তাহলে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে বা কলকাতা পুলিশের প্রমাণের ভিত্তিতে যাকে অপরাধী চিহ্নিত করা হয়েছে তার বাইরে আরেকজনকে চিহ্নিত করার সুযোগ খুব কমে যায় সিবিআইয়ের কাছে, মানে তদন্তটা সীমাবদ্ধ হয়ে যায়। পোস্টমর্টম হলে পরে আবার নতুন করে কমিটি তৈরি হতো, তাড়াহুড়ো করে কোনো জিনিস করলে পরে কিছু না কিছু ভুল থেকে যায়। যে বাংলা ভাষায় যাকে গড়বড় বলা হয়, কিছু হয়তো ছিল যার জন্যে এটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো। তা নইলে হয়তো এটার পোস্টমর্টম দ্বিতীয়বার করলে পরে আমরা আরও কিছু জানতে পারতাম। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তদন্তটাকে সীমাবদ্ধ করেছিল কিনা, না তদন্তটা ঘটনাচক্রে সীমাবদ্ধ হয়ে গেছিল, সেটাও তদন্ত সাপেক্ষ। কিন্তু ঘটনা হচ্ছে সবকিছুর একটা ট্রেল থাকে, সবকিছুর একটা লেজ থাকে। নির্মল ঘোষ যিনি দেহটা তড়িঘড়ি তদন্ত সৎকার করিয়েছিলেন, তিনি নিজে একজন প্রমাণ। তিনি বলতে পারবেন তিনি কোথা থেকে নির্দেশ পেয়েছিলেন বা তিনি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন কিনা।